আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? কোম্পানিজ অ্যাক্ট 1994 এর ধারাবাহিক আলোচনার 13তম পর্বে আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট, অ্যাপেলেট ডিভিশন, সুপ্রিম কোর্টের বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকের এই আইনি বিশ্লেষণ পর্বে দেখতে পাবেন আপনারা যারা ব্যবসা করেন বা প্রাইভেট লিমিটেড কোম্পানির শেয়ার হোল্ডার, তাদের জন্য আজকের এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রিয় দর্শক, একটু চিন্তা করুন তো, আপনি আপনার কোম্পানির শেয়ার বিক্রি করলেন, কিন্তু শেয়ার ক্রেতা আপনাকে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিল। আপনি বিশ্বাস করে ব্যাংক ট্রান্সফার করে দিলেন, কিন্তু ব্যাংকে গিয়ে জানলেন এই গ্যারান্টি ভুয়া। তখন আপনি কি করবেন? শেয়ার তো চলে গেছে অন্যের নামে। ঠিক এই ঘটনাটি ঘটেছিল স্যাকাই কর্পোরেশন লিমিটেড এর ক্ষেত্রে। আজকের এই আলোচনায় আমরা দেখতে পাবো একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট নিয়ে, যেখানে কোম্পানি অ্যাক্ট 1994 এর সেকশন 43 এর ব্যবহার করে কিভাবে এই জালিয়াতির প্রতিকার পাওয়া গেল। মামলাটি হলো এম খুরশিদ আলম, আতাউস সুপান মালিক এবং অন্যান্য বনাম স্যাকাই কর্পোরেশন লিমিটেড এবং অন্যান্য। রায় প্রদান করেছেন মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি জনাব খুরশিদ আলম সরকার। আসুন প্রথমে ঘটনার গভীরে যাই। মামলার আবেদনকারীরা পিটিশনাররা ছিলেন স্যাকাই কর্পোরেশন লিমিটেডের শেয়ার হোল্ডার এবং পরিচালক। কোম্পানিটির অথরাইজ ক্যাপিটাল ছিল 10 কোটি টাকা। 2018 সালের 25শে মার্চ আবেদনকারী 1 নম্বর বিবাদী কী করলেন? রেসপন্ডেন্ট নাম্বার 2 এর সাথে একটি চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কোম্পানির 90% শেয়ার বিবাদী এবং তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করার কথা ছিল, কিন্তু এর বিনিময়ে কী পাওয়ার কথা ছিল সেটা জেনে নেই। চুক্তি অনুযায়ী এই শেয়ার কেনার মূল্য বা কনসিডারেশন হিসাবে 1 এপ্রিল 2018-এর মধ্যে 10 কোটি টাকার একটি ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা ছিল। বিবাদী যিনি জয়ন্ত কুমার সরকার 28শে মার্চ 2018 তারিখে অগ্রণী ব্যাংকের একটি ব্যাংক গ্যারান্টি জমা দেন। সরল বিশ্বাসে আবেদনকারীরা শেয়ার ট্রান্সফার ডিড, যেটা ডিড অফ ট্রান্সফার এবং ফর্ম 117 সই করে দেন এবং শেয়ার হস্তান্তর কিন্তু সম্পন্ন হয়ে দেখায়। কিন্তু আসল ঘটনা শুরু হয় যখন 2 জুলাই 2018 তারিখে আবেদনকারী ব্যাংকে গিয়ে এই গ্যারান্টি এনক্যাশ করতে চান। ব্যাংক মৌখিকভাবে এবং পরে লিখিতভাবে জানায় যে এই ব্যাংক গ্যারান্টি সম্পূর্ণ ভুয়া এবং জালিয়াতি করে তৈরি করা হয়েছে। ভুয়া ব্যাংক গ্যারান্টি ধরা পড়ার পর আবেদনকারীরা মতিঝিল থানায় একটি ফৌজদারি মামলা করেন। প্যানেল কোর্টের সেকশন 467, 68, 406 and 420 দায়ের করেন। পুলিশ আসামিদের গ্রেফতার করে এবং বিবাদীরা ভাই স্বীকার করেন যে তারা এই জালিয়াতি করেছেন। কিন্তু শুধু ফৌজদারি মামলা করলেই তো হবে না, কোম্পানির খাতায় শেয়ার রেজিস্টার তো শেয়ার জালিয়াতিদের নামই রয়ে গিয়েছে। তখন আবেদনকারীরা কী করলেন? মহামান্য হাইকোর্ট বিভাগে আসেন কোম্পানি আইন 1994 এর সেকশন 43 দ্বারার প্রতিকার চাইতে। এখন প্রশ্ন আসতে পারে, 43 সেকশনে আসলো কেন? ওখানে কি রয়েছে? আসলে এই ধারায় কোম্পানিতে তার শেয়ার রেজিস্টার সংশোধন বা রেকটিফিকেশন অফ শেয়ার রেজিস্টার করার নির্দেশ দেওয়ার ক্ষমতা কিন্তু মহামান্য আদালতের আছে। আবেদনকারীরা চাইলেন বিবাদীদের নাম শেয়ার রেজিস্টার থেকে কেটে দেওয়া হোক। আবেদনকারীদের বিজ্ঞ আইনজীবী আদালতে জোরালো যুক্তি উপস্থাপন করেন। সেই জোরালো যেই যুক্তিগুলো উপস্থাপন করেছেন তার মূল পয়েন্টগুলো ছিল যে শেয়ার ট্রান্সফারের বিপরীতে কোনো কনসিডারেশন বা মূল্য পরিশোধ করা হয়নি। যে ব্যাংক গ্যারান্টি দেওয়া হয়েছিল তা ছিল ভুয়া, যা বিবাদী নিজেও স্বীকার করেছেন। আজকের এই আইনের প্রতিষ্ঠিত যে নীতি, আইনের একটি প্রতিষ্ঠিত নীতি হচ্ছে, প্রিয় দর্শক, যে ফ্রড ভিশিয়েটস এভরিথিং, অর্থাৎ জালিয়াতি সব কিছুকেই বাতিল করে দেয়। যেহেতু পুরো প্রক্রিয়াটি প্রতারণার মাধ্যমে হয়েছে, তাই আইনের দৃষ্টিতে এখানে কোনো শেয়ার ট্রান্সফারই হয়নি। এই রায়ের সবচেয়ে শিক্ষণীয় যে অংশ সেটা হলো যে মাননীয় বিচারপতির পর্যবেক্ষণে আমরা দেখতে পাই যে আদালতে বিবাদী জয়ন্ত কুমার সরকারকে জেল থেকে আদালতে হাজির করার নির্দেশ দেন। আদালতে দাঁড়িয়ে বিবাদী স্বীকার করেন যে তিনি টাকা দিতে পারেননি এবং ভুয়া গ্যারান্টি ব্যবহারের বিষয়টিও পরোক্ষভাবে স্বীকার করে সময় প্রার্থনা করেন। কিন্তু আদালত কি সময় দিবেন নাকি আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন সেটা আমরা দেখি। পরে মাননীয় আদালত এই রায়ে একটি ভ্যালিড ট্রান্সফার বা বৈধ শেয়ার হস্তান্তরের জন্য 3টি আবশ্যিক শর্ত নির্ধারণ করে দিয়েছেন। এটি সবার জানা উচিত। প্রিয় দর্শক, চলুন আমরা সেই জিনিসগুলো একটু জানার চেষ্টা করি। আদালত বলেন যে শেয়ার ট্রান্সফার তখনই বৈধ হবে যখন শেয়ার হস্তান্তরের আইনি নথিগুলো যেমন ফর্ম 117 এবং ডিড অফ ট্রান্সফার আইনানুগভাবে সম্পাদিত হয়।
তখন শেয়ারের মূল্য বা কনসিডারেশন পরিশোধিত হতে হবে, শেয়ার সার্টিফিকেটগুলো গ্রহীতার বা ট্রান্সফারির কাছে হস্তান্তর করতে হবে। প্রিয় দর্শক, এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আদালত এই মামলায় আরও লক্ষ্য করেছেন যে বিবাদীরা ভুয়া ব্যাংক গ্যারান্টি দিয়েছিল, অর্থাৎ কোনো আসল মূল্য পরিশোধ করা হয়নি। যেহেতু মূল্য পরিশোধ করা হয়নি এবং প্রতারণা করা হয়েছে, তাই ফর্ম 117 এবং ট্রান্সফার ডিড স্বাক্ষর করা হলেও তা ছিল আনলফুল। আদালত স্পষ্টভাবে বলেন, there has been no transfer of shares in the eye of law, অর্থাৎ আইনের দৃষ্টিতে এখানে কোনো শেয়ার হস্তান্তরই হয়নি বা ঘটেনি। সব যুক্তি এবং প্রমাণ বিশ্লেষণের পর মহামান্য আদালত কি রায় দিলেন, তাহলে চলুন আমরা সেটি একটু দেখে নিই। প্রিয় দর্শক, মহামান্য আদালত ঘোষণা করলেন যে 25/3/2018 তারিখের শেয়ার ট্রান্সফার ডিড এবং 25/4/2018 তারিখের ফর্ম 117 তাদের কার্যকারিতা হারিয়েছে এবং আবেদনকারীদের উপর তা কার্যকর বা বাধ্যকর নয়। কোম্পানিকে নির্দেশ দেওয়া হলো যে শেয়ার রেজিস্টার সংশোধন করার জন্য বা রেকটিফাই করার জন্য, অর্থাৎ জালিয়াতিদের বা বিবাদী 2 থেকে 4 যারা বিবাদী আছেন তাদের নাম মুছে ফেলতে হবে। জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে রেকর্ড আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ের শেষে মহামান্য আদালত একটি মানবিক এবং দৃষ্টান্তমূলক আদেশ দেন। এই আদেশ কার্যকর করার শর্ত হিসেবে কোম্পানিকে 1,50,000 টাকা গাইবান্ধার একটি মসজিদে, চালুয়া জামে মসজিদে দান করার নির্দেশ দেওয়া হয়। প্রিয় দর্শক, আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের উপকারে আসছে। এই আজকের এই আলোচনা থেকে আমরা আসলে কী শিখলাম? প্রথমত, ব্যবসায়িক লেনদেন বা শেয়ার বিক্রির ক্ষেত্রে পেমেন্ট ইনস্ট্রুমেন্ট বা চেক বা ব্যাংক গ্যারান্টি যাচাই না করে কখনোই শেয়ার ট্রান্সফার ফর্মে চূড়ান্ত সই করা উচিত নয়। আরেকটি বিষয় প্রিয় দর্শক, যদি কেউ প্রতারণার শিকার হন, তবে কোম্পানি আইনের 43 ধারা একটি শক্তিশালী হাতিয়ার। এর মাধ্যমে ভুয়া শেয়ার হোল্ডারদের নাম কোম্পানি থেকে বাদ দেওয়া সম্ভব। তৃতীয়ত হচ্ছে, শেয়ার হস্তান্তর মানেই শুধু ফর্ম সই করা নয়, এর সাথে কনসিডারেশন বা মূল্য পরিশোধের প্রমাণ থাকাটা বাধ্যতামূলক। আরেকটা বিষয়, আপনার কোম্পানির শেয়ার নিয়ে যদি এমন কোনো জটিলতা থাকে, তবে দেরি না করে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেবেন, যিনি কোম্পানিজ ম্যাটারগুলো ডিল করেন এবং এই সমস্ত বিষয়গুলোতে এক্সপার্ট। আর একটি বিষয় বলে রাখতে চাই প্রিয় দর্শক, আজকের এই আলোচনা যদি আপনাদের কোনো কাজে আসে, আপনারা যদি এ থেকে উপকৃত হন, তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদেরকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ নিজ দায়িত্বে। যেহেতু এই আলোচনাটি আমাদের পক্ষ থেকে একটি চ্যারিটেবল ইনিশিয়েটিভ, আপনারাও আশা করি পারফরমেন্স অফ সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে আপনারা সেই দায়িত্বটা পালন করবেন। পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন।